হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখনকার এই ভিডিওগুলো আমি আমার নতুন ক্যামেরায় শ্যুট করছি। আজ 9th অগস্ট, রবিবার। ঘড়িতে সময় এখন সকাল 5:30। এখানে তো সূর্যোদয় হয় 6টা নাগাদ, তাই এখন বাইরেটা পুরো অন্ধকার। একটু আগেই ভিডিওতে দেখালাম। আজকে পুরো দিনটাই আমরা বাইরে কাটাবো, তাই সারাদিনের জন্য কিছু খাবার দাবার রেডি করে নিচ্ছি। দীপ তো এখানকার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে, যেটা একটা ছোট্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি। ওই ছোট্ট ভিডিওটা আজকের আগের দিনেরই ভিডিও ছিল। আমরা 2 দিনের জন্য গাড়িটা বুক করেছিলাম। আগের দিন মাসকাবাড়ি সমস্ত বাজার করে নিয়েছি, আর আজকে যাচ্ছি বেড়াতে। দীপ বহুদিন ধরেই গাড়ির এই লাইসেন্স পাওয়ার চেষ্টা করছিল। আসলে রনর জন্মদিনের আগে ও লাইসেন্সটা পেয়ে যাবে এমনটাই আমরা ভেবেছিলাম। এবং আজকে যেখানে যাচ্ছি, রনর জন্মদিনের দিন এইখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পরীক্ষাটাও পাশ করতে পারেনি, তাই আর যাওয়াও হয়নি। এখানে তো লেফট হ্যান্ড ড্রাইভ, আর দীপ এতদিন ইন্ডিয়াতে রাইট হ্যান্ড ড্রাইভ করেছে। সেক্ষেত্রে ওখানকার সমস্ত রুল ভুলে গিয়ে আবার এখানকার এতগুলো রুল মাথায় রেখে গাড়ি চালানো বড়ই কঠিন। বহুদিন ধরে চালাতে চালাতে সব কিছুই মুখস্থ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, কিন্তু একদম প্রথম দিকে সব কিছু মাথায় রেখে গাড়ি চালিয়ে পরীক্ষায় পাশ করাটা খুব ভয়ঙ্কর। আর এখানে একটা ছোট্ট ভুল করলেই সেই গোটা পরীক্ষাটায়, তুমি যতই ভালো করে গাড়ি চালাও, সাবধানে গাড়ি চালাও, একটা ভুল করলেই সেই পরীক্ষায় ফেল করিয়ে দেয়। যে পরীক্ষাটায় ও ফাইনালি পাশ করে গিয়েছিল, সেদিন আর আমাকে বলে যায়নি। আমি জানি ও শুধু গাড়ি প্র্যাকটিস করতে গেছে। বাড়ি এসে আমাকে বলছে আমার আজকে হয়ে গেছে, মানে পাশ করে গেছি। কী আনন্দ যে পেয়েছিলাম সেদিন। তখনই দীপ বলেছিল সামনের উইকেন্ডে আমরা ঘুরতে যাব। তখনই সমস্ত কিছু প্ল্যান হয়ে গেল যে রনর জন্মদিনে আমরা যেখানে যাব ভেবেও যেতে পারিনি, সেখানেই প্রথম যাব। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি, আর সঙ্গে ছোটোখাটো কিছু খাবার টুকটাক খাওয়ার জন্য। রাত্রে তো বাড়ি ফিরেই খাবো। লাঞ্চে নিয়ে যাব চিকেন কারি আর প্লেন সাদা ভাত। ভাতটাই সকালেই বানালাম, আর চিকেন কারিটা দীপ কাল রাতেই রান্না করে রেখে দিয়েছিল। যেহেতু অনেক রাতে রান্না হয়েছে, তাই ওটা বাইরেই ছিল। এখন তো ওয়েদার অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমরা সকাল 7টায় বেরোবো ঠিক করেছিলাম, তাই ব্রেকফাস্টটাও প্যাক করে নিচ্ছি। এত সকালে তো আর কিছু খাওয়া যায় না, চা আর বিস্কিট খেয়েই বেরোবো। ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়েছি। এদিকে আমার রান্না মোটামুটি শেষের দিকেই। এইবার ওদেরকে ওঠাতে হবে, নাহলে আর টাইমে বেরোতে পারবো না। চা হয়ে গেছে। এই রণ উঠলো, এদিকে আমার সব কমপ্লিট। I think খাবার প্যাকিং মোটামুটি কমপ্লিট। খাবারগুলো একটু গরম আছে বলে ঢাকনাগুলো খুলে রেখেছি। একদম যখন ব্যাগে আমি ভরবো তখন ঢাকনাগুলো দিয়ে নেব। আর এই ডিসপোজেবল প্লেট, টিস্যু এগুলো তো গতকালকেই কিনে এনেছি। রান্নাবান্না করে স্নান করতে যাওয়ার আগে দেখি দিনের আলো ফুটে গেছে। আমরা 3জন একদম রেডি, এইবার বেরিয়ে পড়বো। 7টায় আমাদের সমস্ত রেডি হয়ে গিয়েছিল, কিন্তু বেরিয়ে একদম গাড়িতে সমস্ত লোড করে গাড়ি স্টার্ট করতে করতে 7:30 বেজে গেল। রাখো, ওখানে রাখো। কিছু দূর গাড়ি চলতে না চলতেই রনর খিদে পেয়ে যায়। তো রনকে একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। এই জন্য এইভাবে প্যাক করে এনেছি, যাতে যে যখন খাবে তার হাতে টুক করে ধরিয়ে দিতে পারবো। আর আমরা 9টা নাগাদ ব্রেকফাস্ট করব। একটা জায়গা দ্বীপ ঠিক করেছে, সেখানে গিয়ে আমরা একটু ব্রেক নেব এবং ব্রেকফাস্ট সেরে নেব। এত সকালে শহরের রাস্তাগুলোও বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে তো শহর থেকে যখন বেরিয়ে এলাম তখন তো পুরোই ফাঁকা রাস্তা, কোনোখানে একটা জনমানব নেই, একটা গাড়ি অবধি দেখতে পাচ্ছি না। এই জায়গাগুলো এখানকার প্রপার গ্রাম। এখানকার ভাষায় বলতে গেলে কান্ট্রি সাইড। শুধু মাঠের পর মাঠ, জমির পর জমি, চাষ হচ্ছে। গবাদি পশুও দেখা যাচ্ছে অনেক জায়গায়, তারা ঘাস খাচ্ছে, ছাড়া আছে, চড়ছে মাঠে, কিন্তু লোকজন কোথাও নেই। জমি পাহারা দেওয়ার জন্যেও নেই, জমিতে জল দেওয়ার জন্যেও নেই।
ধুধু প্রান্তর পেরিয়ে অবশেষে আমরা একটা গ্যাস স্টেশন দেখতে পেয়েছি। মানে আমাদের ওখানে যেটাকে পেট্রোল পাম্প বলে, এখানে এটাকে গ্যাস স্টেশন বলে। গাড়ি থেকে নেমে দেখি দূরে একটা ট্রেন যাচ্ছে। আমি ওখানে প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম, ট্রেনটা শেষ হতে দেখিনি। কখন শুরু হয়েছে তাও জানি না। এত লম্বা ট্রেন। ট্রেনটা অবশ্য যাত্রীবাহী নয়, মালগাড়ি। এখানেই আমরা এখন একটু চা খাবো, ফ্রেশ হব, আর ব্রেকফাস্টটাও সেরে নেব। এখানে চা, কফি যাই খাও সেটা নিজেকেই বানিয়ে নিতে হবে। জিনিসপত্র সমস্ত এখানে রাখা আছে, নিজের মতো করে নিজে বানিয়ে নাও। যেহেতু সকালবেলা খালি পেটে আমরা দুধ চা বা কফি কোনোটাই খাই না, তাই দুজনের জন্য ব্ল্যাক কফি নিলাম আর রনর জন্য মিল্কশেক। খাও ভালো। টরন্টোয় থাকতে আমাদের কাছে তো লাইসেন্স ছিল না, তাই আমরা এরকম কোনো ট্যুর করতে পারিনি। এতদিনে এই ক্যালগেরিতে এসেই প্রথম লাইসেন্স পেয়ে গাড়ি নিজেরা ড্রাইভ করে আমরা ঘুরতে যাচ্ছি। তো এটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের এবং খুব উত্তেজনাপূর্ণ একটা ট্রিপ। অনেকক্ষণ ধরেই মনে মনে হচ্ছিল, এত জমি, এত চাষ হচ্ছে, কোথাও লোকজন নেই, গাছগুলো জল দেয় কে? তখনই দেখতে পেলাম জমির ওপরে এরকম লোহার স্ট্রাকচার করা আছে, যেখানে পাইপ দিয়ে চারিদিকে জল বেরোচ্ছে এবং এই স্ট্রাকচারের তলায় আবার চাকা দেওয়া আছে। গোটা জমিটাই এটা ঘুরে ঘুরে জল দিচ্ছে। কী অদ্ভুত ব্যাপার। আমরা যে আজকে কোথায় যাচ্ছি সেটাই বলতে ভুলে গেছি, দেখেছো? আমি ভেবেছিলাম যখন বেরোবো তখনই জানাবো। আজকে আমরা এসেছি ড্রামহেলার ব্যাডল্যান্ডস প্রভিন্সিয়াল ডাইনোসর পার্ক। ডাইনোসরের স্ট্রাকচার বা জীবাশ্ম গোটা পৃথিবীর সমস্ত মিউজিয়ামেই দেখা যায়, কিন্তু এই জায়গার মাহাত্ম্যটা একদমই আলাদা। পৃথিবীর বহু জায়গায় ডাইনোসরের নিদর্শন পাওয়া গেছে, ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে, মাটি খুঁড়ে ভূতত্ত্ববিদরা এগুলো সব বার করেছে। এই জায়গাটায় সব থেকে বেশি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। প্রথমে ঢুকেই পার্কিংয়ে আমরা গাড়ি রেখে চলে এলাম একটা ছোট্ট মিউজিয়ামে। মিউজিয়ামটা খুবই ছোট, দু একটা ডাইনোসরের জীবাশ্ম রাখা আছে এবং ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসপত্র সাজানো আছে। এখানে ক্যাম্পিংটা সামারে মোস্ট পপুলার আউটডোর অ্যাক্টিভিটি। ক্যালগেরি থেকে এই জায়গাটা 150 কিলোমিটার দূরে। দ্বীপের বক্তব্য অনুযায়ী ও যে 150 কিলোমিটার গাড়ি চালিয়ে এলো সেটা ওর বিন্দুমাত্র মনে হচ্ছে না। আর রাস্তা তো তোমাদের ভিডিওতে দেখালামই, এত সুন্দর, এত স্মুথ। ও একটানা প্রায় 100তে গাড়ি চালিয়েছে 1 ঘন্টা। গোটা রাস্তা জুড়ে খাবার দোকান বলতে কিন্তু ওই গ্যাস স্টেশনে যে কনভিনিয়েন্স স্টোর থাকে সেখানেই, আর কিন্তু আলাদা করে কোনো দোকানপত্র কিছু ছিল না। এটা যদি শহরের মধ্যে রাস্তা হতো তাহলে অবশ্যই আমরা ছোটোখাটো দোকান পেতাম খাবারের। এখানে জীবাশ্মগুলো যেভাবে মাটির মধ্যে পেয়েছে ঠিক সেইভাবেই রাখা আছে সংরক্ষণ করে, কোনো রকম এদিক ওদিক করা হয়নি। ওই মিউজিয়ামটা থেকে এই ম্যাপটা দিল, মানে এখানকার কোথায় কি আছে না আছে সেই সব। সেটা দেখে বুঝলাম যে এখানে একটা রাস্তা আছে যেটা গোটা জায়গাটাকে প্রদক্ষিণ করছে, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে একটা বাড়ি দেখালাম এখুনি, কাঠের গুঁড়ি দিয়ে বানানো, এটা বহু বছরের পুরনো। এটা যার বাড়ি তার নামও লেখা আছে। ভেবেছিলাম একদম শেষকালে, মানে বাড়ি যাওয়ার আগে তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত 4টের সময় ওটা বন্ধ হয়ে যায়, আর আমরা 4:30-র সময় ওটা দেখতে গিয়েছিলাম। আমরা এই জায়গাটায় পৌঁছাই 10:30 নাগাদ। দুপুর 2টোর সময় আমাদের একটা বাস ট্যুর বুক করা ছিল। তার আগে আমরা নিজেদের মতো করে একটু ঘুরবো এবং লাঞ্চটাও সেরে নেব 2টোর মধ্যে। তাই হাতে এখন 2 ঘন্টা মতো সময় আছে। ওই ম্যাপ অনুযায়ী আমরা ওই রাস্তাটা দিয়ে ঘুরতে বেরোলাম যেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে। তো গাড়িটা একটা জায়গায় পার্ক করে একটু ট্রেক করে একটা জায়গায় আমরা এখন উঠছি পায়ে হেঁটে, একটু উঁচু জায়গায়, যেখান থেকে পুরো জায়গাটা সুন্দর দেখা যাবে। ছোট 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 সব থাকে না। এটার একটা ছবি তোলো। হ্যাঁ, এখান থেকে জাস্ট 48 কিলোমিটার। কোথাও এক ফোঁটা আওয়াজ নেই, নিস্তব্ধ একদম চারিদিক। কি অদ্ভুত লাগছে দেখতে। একটু জুম করি। আহা, আমি যা চোখে দেখছি তা হয়তো এই ক্যামেরায় ধরা যাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও তোমাদের দেখাতে পারছি। রনও এখনো ডাইনোসর খুঁজছে, মানে ডাইনোসর পার্কে এসছি তাই ডাইনোসর তো থাকবেই।
হাঁপিয়ে গেলাম। কি করতো ছেলে মেয়েদের সাথে? ডাইনোসর এখানে থাকতো তো, আরে কি করতো সেটা? খেতো, ঘুমাতো, খেলে বেড়াতো, আর কি করতো? এটা ওর বাড়ি ছিল। এটা ওর বাড়ির মতো, যেমন জঙ্গলে বাঘ সিংহ থাকে সেরকম ডাইনোসরও থাকতো। তো মানুষের বাঘ Enough. চিনি তো ডাইনোসর বাঘকে খেয়ে নিত না, যখন ডাইনোসর ছিল তখন বাঘ ছিল না। না, ডাইনোসর বাঘকে খেয়ে নিত। সূর্যটা একদম প্রায় মাথার ওপরে, এই জায়গাটা অন্ধকার আসছে ওই জন্য। শুধু হাঁটা চলার আওয়াজ পাওয়া যাচ্ছে, জুতোর আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে ডাইনোসররা নেই আর, ওরা ওরা এখানে ছিল বলে আমরা এই জায়গাটা দেখতে এসেছি, বুঝেছো? এখানে ওরা ঘুরে বেড়াতো, এখানে ওদের ওদের অনেক অনেক জীবাশ্ম পাওয়া গেছে, মানে ওদের হাড় কঙ্কাল এইসব অনেক পাওয়া গেছে। ওইগুলোই আমি দেখতে যাচ্ছি। ওগুলো তো এই মিউজিয়ামটায় দেখলাম, আরও একটা মিউজিয়াম আছে, যদি আমাদের হাতে সময় থাকে আবার যাব, ঠিক আছে? আগে তো জায়গাটা দেখো যেখানে ওরা ঘুরে বেড়াতো। এসো এখানটা একটু বসি, এসো। মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, তাই না? বাবাকে ডাকি। এই দীপ, এই বাবা তো, দীপ, এক একটা দিকে যাচ্ছি আর এক এক রকম ভিউ দেখা যাচ্ছে। দেখি ওপরে উঠে কি দেখা যাচ্ছে। সব জায়গায় সুন্দর করে চেয়ার পাতা আছে, যাতে অনেকক্ষণ হাঁটার পর একটু কেউ বসতে পারে। রোদটা যেদিক থেকে আসছে সেই দিকটা কালো হয়ে যাচ্ছে, একদম ভিডিওতে আসছে না। একটুখানি যাব বলে হাঁটতে হাঁটতে গাড়ি থেকে নেমে বহু দূর এসে গেছি। এখানে নাকি অনেকেই পথ ভুলে যায়, তবে যে জায়গাটা পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেখানটা ওরা রেস্ট্রিক্টেড করে রেখেছে। তবে শুধু পথ ভুলে যাওয়ার জন্য নয়, অন্য অনেক কারণেই রেস্ট্রিক্টেড করা আছে, সেটা একটু পরেই তোমাদের জানাবো। এই গোটা চত্বরটা জুড়ে আজকে প্রচুর লোকজন ট্রেকিং করছে। বয়স্ক, বাচ্চা, যুবক যুবতী, সব ধরনের বয়সের মানুষ এখানে ট্রেক করছে। কখনো দেখছি বয়স্ক কোনো কাপল, বা কখনো দেখছি একটা ফুল ফ্যামিলি, দুটো বাচ্চা সহ বাবা আর মা। বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট ছোট, মানে রনর থেকেও বয়সের ছোট। তারাও কি সুন্দর হাঁটছে বাবা মার সাথে পায়ে পা মিলিয়ে। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এবার চলো গাড়িতে গিয়ে উঠি। এই পুরো চত্বরটা জুড়ে যে রাস্তাটা আছে সেটা একবার ঘুরে দেখে যাচ্ছি। গোটা এই পুরো চত্বরটাকে রাউন্ড করে ঘুরবো। বিচ্ছিরি রোদ আর বিচ্ছিরি রোদের জোর একদম গায়ে এসে বিঁধছে। এখানে কিন্তু এখনও খোঁড়াখুঁড়ি চলে, এখনও অনেক নতুন নতুন জীবাশ্ম পাওয়া যায় ডাইনোসরের। কিছু তো যাওয়ার পরে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, এবং দেখতে পেলাম বেশ কয়েকটা গাড়িও দাঁড়িয়ে আছে, তো বুঝলাম এখানে কিছু দেখার আছে। এবং সাইনবোর্ডে লেখা ছিল ফসিল নাম্বার 1, অর্থাৎ এখান থেকে তো এমনি যা যা ফসিল পাওয়া গেছে সেগুলো তো বিভিন্ন মিউজিয়ামে চলে গেছে। কিছু ফসিল ঠিক যেমনভাবে মাটির মধ্যে পাওয়া গেছে সেইভাবেই ওই জায়গাটাকে পুরো ঘিরে সংরক্ষিত করে দিয়েছে। আজকে আমার মেমোরি ফুল হয়ে যাবে মনে হচ্ছে। সব দিকটাই যদিও একই রকম দেখতে, কিন্তু ভিউগুলো আলাদা আলাদা। মানে এইরকমই একটা জায়গায় কই মিল গেয়ার শুটিং হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল যে জায়গাটায় শুটিং হয়েছিল সেটা আবার এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো সেটা তো আজকে আর মনে হয় না যাওয়া হবে। চারিদিকে যখন দেখছি মাঝে মাঝেই কেমন একটা বিস্ময় হচ্ছে যে এই জায়গাতেই ডাইনোসররা একসময় ঘুরে বেড়াতো বহু বহু বছর আগে, ঠিক সেই জায়গাতেই আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আশ্চর্য হওয়ারই কথা। এইখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে। রণ, যাবি বললি? ওয়াশরুম অনেক। ওয়াশরুম তো একদম ঝকঝকে পরিষ্কার, যেখানেই ওয়াশরুম থাকুক না কেন, কেউ ব্যবহার করুক চাই না করুক। কোথায় তো কিছু পোড়া আছে কেন? Perdona, eres todo bien impresionante ya. দেখো Encontraron, Pero se fijan, sí parecen piedras. encontraron un cuchillo. El cuchillo. আচ্ছা, ওর আবার মাথা পাওয়া যায়নি, মাথাটা কেউ চিবিয়ে খেয়ে নিয়েছে মনে হয়।
লাস্টে 2 নাম্বার ফসিল দেখে আমরা চলে এলাম এমন একটা জায়গায় যেখানে বসে লাঞ্চ করতে পারবো। হাতে আর খুব বেশি সময় নেই, 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট করে সেই জায়গায় চলে যেতে হবে যেখান থেকে আমাদের বাসটা ছাড়বে। যে কোনো খাবারই যদি এইরকম একটা সুন্দর জায়গায় প্রকৃতির মাঝখানে বসে খাওয়া হয় তাহলে বোধহয় সেটার স্বাদ আরও বেড়ে যায়। তুমি নিজে খাবে? তা মাখিয়ে মাখিয়ে খাও, বাহ গুড বয়। আমি মাখিয়ে দিই। টেস্টটা ভালো। যাবো হেঁটে হ্যাঁ অন্য চামচ আছে। তো তোমরাই তো বানিয়েছো, তাহলে তোমরা দুর্দান্ত কি কেন বলছো? অন্য কেউ বানিয়েছো নাকি? না, বাট আমাদেরই খুব ভালো লাগে। চিকেনটা গতকাল রাত্রে দীপ বানিয়ে রেখেছিল। আজকে এই সুন্দর প্রকৃতির মাঝে বসে এটাকে খেতে যে কি ভালো লাগছে। আসলে ঘরে যখন কোনো রান্না হয় সেই রান্নার গন্ধটা তো আমরা সারাদিন পাই, তারপরে সেটা খেতে গিয়ে খুব একটা আলাদা কিছু মনে হয় না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মন পেট দুটোই ভরে গেছে। দীপ এখন রনকে নিয়ে হাত ধোয়াতে গেছে, আমি এখানে জিনিসপত্র আগলে নিয়ে বসে আছি। সুন্দর পার্কও আছে, আর ওই পারে আবার অনেকে ক্যাম্পও করছে। এটা আসলে ক্যাম্পিং গ্রাউন্ড। এখানে ক্যাম্পিং করতে হলে অনেক আগে থেকে এই জায়গাগুলো বুক করতে হয়। সামার আসার আগেই অনেকেই এই জায়গাগুলো বুক করে ফেলে ক্যাম্পিংয়ের জন্য। দীপ আর রণ ফেরার পর আমি গেলাম ওয়াশরুমে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, লন্ড্রি রুম, শাওয়ার রুম সবই রয়েছে। যেহেতু এটা ক্যাম্পিং গ্রাউন্ড, যারা এখানে ক্যাম্পিং করতে আসবে তারা যাতে জামা কাপড় ওয়াশ করতে পারে বা রোজ স্নান করতে পারে সেটার সুন্দর ব্যবস্থা করা আছে। এটা যেখানেই ক্যাম্পিং গ্রাউন্ড থাকে সেখানেই এরকম ব্যবস্থা করা থাকে। সেই কারণেই ক্যাম্পিং গ্রাউন্ড বুক করার সময় একটা চার্জেস দিতে হয়। একটু আগেই বলছিলাম না যে এখানকার কিছু জায়গা রেস্ট্রিক্টেড করা আছে, সেই জায়গা দিয়েই এই বাস আমাদের নিয়ে যাবে। ওই যে বললাম এখনও এখানে খোঁড়াখুঁড়ি চলছে, মাঝে মাঝেই নতুন কিছু আবিষ্কার হয়, সেই কারণেই এই জায়গাগুলো রেস্ট্রিক্টেড করা আছে। এবং এমন অনেক জায়গাতে হাড়ের টুকরো পড়ে থাকতে দেখা যায়, সেটাও তোমাদের আজকে দেখাবো। সেই কারণেই এই জায়গাটা জনসাধারণের জন্য রেস্ট্রিক্টেড করা আছে। এগুলো দেখার জন্য অনলাইনে এই বাস ট্যুরটা বুক করতে হবে। বিভিন্ন টাইমিংয়ে আছে। আমাদের 3 জনের জন্য লেগেছে $63। দুদিকে 2টো করে বসার জায়গা, তাই ওদিকে বাবা আর ছেলে আর এদিকে আমি আলাদা হয়ে গেছি। Alright, so we're just gonna get off. If you just get off the bus, we forgot that there's no একটা জায়গায় এসে আমরা গাড়ি থেকে সবাই নামলাম। যিনি আমাদের ড্রাইভ করে নিয়ে এলেন তিনিই আমাদের গাইড। তো আমরা সবাই মিলে এখন লাইন দিয়ে মরুতীর্থ হিংলাজের মতো যাচ্ছি, কত দূর আর কত দূর বলতে বলতে। কারণ রাস্তা তো সহজ নয়, চড়াই উত্তরাই ফাঁক ফোঁকর অনেক কিছু আছে। আবার প্রথমেই আমাদের সাবধান করে দিয়েছে যে এখানে নাকি অনেক সাপখোপও থাকে, তাই আমরা যেন দেখে শুনে হাঁটাচলা করি। এই জায়গাটায় এসে মনে হচ্ছে যেন আমরা পৃথিবী ছেড়ে অন্য একটা কোনো গ্রহে পৌঁছে গেছি। কাল রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আবার কিছু কিছু জায়গা ধুয়ে গেছে। যিনি আমাদের গাইড করে এখানে এনেছেন তিনি এখানে দাঁড়িয়ে অনেক কিছু আমাদের বললেন, তার কিছু আমি বুঝলাম আর বাকি সবটাই মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। ইংরাজি ভাষাটাই আমার বুঝতে অসুবিধা হয় না, কিন্তু ওদের বলার ধরনটা এমনই, কোনো শব্দই আমি পরিষ্কার বুঝতে পারি না। তারপর ভাবি যে আরেকবার জিজ্ঞেস করব, কিন্তু কী লাভ, ওরা তো আবার এরকমভাবেই বলবে আর আমি এরকমভাবেই বুঝতে পারবো না। I've got lots of water. Anyone else? You want to miss it? এই ভদ্রমহিলাই আমাদের এখানে ড্রাইভ করে এনেছেন এবং গাইডও করছেন। ওনার হাতে একটা স্প্রের বোতল আছে, ওই বোতলটা থেকে মাঝে মাঝেই সবার মুখে স্প্রে করছে, মানে যারা চাইছে। অর্থাৎ এখানে এই গরমটা কিন্তু প্রচুর গরম এবং এই রোদের তেজও ভীষণ। আগেই বলেছি, আমরাও মাঝে মাঝে একটু করে ঠান্ডা জলের স্প্রে নিয়ে নিচ্ছি। সত্যিই দারুণ ফ্রেশ লাগছে ওটার পরে। যদিও আমরা ছোটবেলা থেকে এরকম গরম সহ্য করেই বড় হয়েছি। এই যে একটা ছোট্ট অংশ বেরিয়ে আছে, এটাও একটা হাড়ের টুকরো। এটাকে আর তুলে নিয়ে যায়নি, এইভাবেই ছেড়ে রেখেছে। এই যে এইগুলো হচ্ছে বোন।
এইগুলো এইগুলো তো রক পাথর, ঠিক আছে। আর এই যে এইগুলো হচ্ছে নাকি বোন। এই যে এইটা এইটা, হ্যাঁ ওই যে সাদা সাদা যেগুলো, সেগুলোই হচ্ছে হাড়ের টুকরো, বুঝেছো? ছিবড়ে করে ফেলে দিয়েছে। এই যে এই জায়গাটার একটা চাঙ্ক নেই, মানে এমনি দেখে হয়তো বোঝা যাবে না, কিন্তু ওই যিনি আমাদের এখানে নিয়ে এসেছেন উনি আর কি দেখালেন যে এইখানের একটা চাঙ্ক সেটাকে ভেঙে ফেলা হয়েছে। কারণ এটা রিসার্চের সময় দেখা গেছে যে এই জায়গাটার মধ্যে কিছু হাড় পাওয়া গেছিলো, মানে ডাইনোসরেরই। তো সেই জন্য ওই পুরো চাঙ্কটাকে ধরে এই ঘরটার মধ্যে এই যে এই জায়গাটায় সুরক্ষিত করে রাখা হয়েছে। পুরো ওই চাঙ্কটাকে ধরে ওখান থেকে খুলে ফেলা হয়েছে। তো চলো সেটা এবার দেখি। না এই ডাইনোসরের হাড়, বুঝেছো? মাটির মধ্যে কিন্তু শুধু হাড় নয়, ওদের চামড়াটা কেমন ছিল তার ছাপও পাওয়া গেছে। এই যে দ্বীপের হাতে কালো রঙের যে জিনিসটা রয়েছে, একটু জুম করে দেখাই, এই যে এইটা হলো ডাইনোসরের চামড়ার ছাপ, যেটা মাটিতে পাওয়া গেছে। একটু একটু করে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেল আজকের ব্লগটা। জানি না তোমাদের দেখতে কেমন লাগছে বা বোর লাগছে কিনা। তবে আমি ব্লগ বানানো শুরু করি আমার ছেলে মানে রনর ছোটোবেলাটা ইউটিউবে রাখবো বলে। তো আমি ভিডিওগুলো করি এইভাবেই, যেন সেই দিনের সমস্ত স্মৃতিটাই আমি ধরে রাখতে পারি। হয়ে গেল, বাস থেকে নেমে পড়লাম। এইবার যাচ্ছি এই পার্কিংয়ে একটা ছোট্ট ফুড কোর্ট আছে, সেখানে যাব, ফ্রেশ হব, একটু রেস্ট নেব, কারণ প্রচণ্ড এক্সস্টেড লাগছে। বারবার রোদে নামছি, ঘুরছি, আবার বাসে উঠছি, এইবার একটু ক্লান্ত লাগছে। এত বড়, আমি কর্নেটও খাবো। এরপরে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে তো অনেকক্ষণ দিন থাকে, তাই সন্ধে হলেও সেটা বোঝা যায় না। যেখানে আমরা গিয়েছিলাম সেই জায়গাটা তো অপূর্ব বটেই, তবে সেই জায়গায় যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমরা গেছি সেটা মনে হয় আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে। ফেরার পথে হঠাৎ করে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, ফাঁকা ধুধু, কোথাও কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই। হঠাৎ নেমে দেখলাম কি সুন্দর ফুল ফুটে আছে, আবার পিঁপড়েতে ভর্তি এখানে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এরকম কত সুন্দর সুন্দর জিনিস পেরিয়ে আমরা চলে যাই। এত সুন্দর সুন্দর জায়গা পেরিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে যেন সব জায়গাতেই দাঁড়িয়ে একটু করে ছবি তুলি, ভিডিও করি। আমরা বাড়ি যাবই ভেবেছিলাম, কিন্তু দেখলাম হাতে আমাদের সময় আছে, আর ড্রাম হিলের শহরের মধ্যে একটা বড় মিউজিয়াম আছে। অনেক ছোটোখাটো মিউজিয়ামও আছে, বাট একটা বড় মিউজিয়াম আছে যেটা কিন্তু দেখার মতো। তাই হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি ওই মিউজিয়ামটা দেখতে। এমনিতেও রণ ভীষণ মিউজিয়াম দেখতে পছন্দ করে, যেখানে বড় বড় ডাইনোসর রাখা থাকবে। এখানে তো আসলে ও সেরকম কিছুই পেলো না, তাই ভাবলাম ওর জন্য অ্যাটলিস্ট মিউজিয়ামটা ঘুরে যাই। আর যখন আমরা এই ডিসিশনটা নিলাম তখন রণও ঘুমাচ্ছিল, ও জানতোই না যে আমরা মিউজিয়াম যাচ্ছি। ঘুম থেকে উঠে যখন জানতে পারলো যে আমরা বাড়ি না গিয়ে মিউজিয়াম যাচ্ছি, তখন আনন্দে গাড়ি থেকে নেমে আমাদের জড়িয়ে ধরেছে। এই প্রথম দ্বীপ নিজে থেকে তেল ভরলো। এখানে নিয়ম হচ্ছে গাড়ি ভাড়া দেওয়ার সময় ওরা ফুল ট্যাঙ্কি করে আমাকে দেবে, এবং আমি যখন গাড়িটা ওদের হাতে ফেরত দেব তখন আমিও ফুল ট্যাঙ্কি করে ফেরত দেব। আর এই গ্যাস স্টেশনে গাড়ি ধোয়া মোছা, তেল ভরা, গাড়ির হাওয়া চেক করা, চাকার, এগুলো সব কিন্তু নিজেকেই করতে হবে। এখানে কেউ থাকে না এগুলো করার জন্য। ড্রাম হিলের শহরটা কিন্তু খুবই ছোট, তবে ধুধু প্রান্তর ছেড়ে যে কয়েকটা বাড়ি দেখতে পেয়েছি এই অনেক। আমরা মিউজিয়ামে পৌঁছে গেছি। আমাদের এখানে খুব একটা সময় নষ্ট করলে চলবে না, কারণ এটা আমাদের ট্যুর প্ল্যানে ছিল না, আমরা আলাদা করে অ্যাড করেছি। তবে এখানে পৌঁছে রনন আনন্দ দেখে আমাদের মনে হলো যে এটা অ্যাড করা সার্থক হয়েছে। বলছে নো পেটস অ্যালাউড। এই যে এই রকম কিছুই রণ চাইছিল, ভয়ঙ্কর টাইপের কিছু ডাইনোসর রাখা থাকবে, যেটা ও দেখে একটু ভয় ভয় পাবে, আবার মজাও পাবে।
এখানেও অবশ্যই টিকিট কাটতে হলো $25 করে পার হেড। রনর অবশ্য ফ্রি। এখানে যা যা রাখা আছে এগুলো সবই কিন্তু এই আমরা যেখানে গিয়েছিলাম ওইখান থেকেই পাওয়া। আর ওই মিউজিয়াম বলতে ওই সময়ের সমসাময়িক আরও যেসব জীবজন্তু ছিল যাদের জীবাশ্ম পাওয়া গেছে। ওই সময় তো শুধু ডাইনোসরই ছিল না, আরও অন্য অনেক জীবজন্তু ছিল, সেটা সামুদ্রিক হোক বা স্থলভাগের কোনো প্রাণী, সবারই জীবাশ্ম এখানে রাখা আছে। আর এই যে বড় ডাইনোসরটা দেখতে পাচ্ছ, এটা এইভাবেই পাওয়া গেছে আর এইভাবেই ওরা এখানে রেখেছে। আর নিচে যে মাথাটা আছে ওইটাই আসল মাথা। ওপরে যে মাথাটা বানানো আছে ওটা ওই পুরো স্ট্রাকচারটাকে কমপ্লিট করার জন্য একটা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে বানানো, কিন্তু নিচে যে মাথাটা রাখা আছে ওটা কিন্তু একদম আসল। বাবা where they were quickly buried, resurfacing 500 million years later as the জলের ওপর দিয়ে চলতে হবে তো। চলো চলো, ওই দেখো জলের ভেতরে যা থাকে সেগুলো এখানে। উঠে দেখে জাম্প স্কেয়ার হয়ে গেল। Welcome to a world that existed 500 million years ago below the surface of the Cambrian seas. চলো পা দিয়ে These চলো। animals are among the first complex creatures to appear in the fossil Chalo. record. Most of them would have fit into the common surface of the seafloor beneath you. A school of Morella, the most common of the Dekho, shale's mone creatures, hocche joler is opor diye diverted by amra the larger trilobite হেঁটে যাচ্ছি। Olenoides. Nearby, the carnivorous এই এত বড় পা! এত বড় যদি পা হয় তাহলে তার চেহারা কত বড় হবে! ওরে বাবা, দেখো 11 ফিট না 12 ফিট, 11 ফিট। বাবা, চারিদিকে শুধু ডাইনোসর আর ডাইনোসর। আজকে রাতে মনে হয় আমি ডাইনোসরেরই স্বপ্ন দেখব। কি করবি? হাট মাংস আর থাকে এত বছর ধরে? চলো এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা মিউজিয়াম থেকে বেরোলাম 8:30টার সময়, আর মিউজিয়ামটা বন্ধ হয় রাত 9টায়। তাই জন্যই হয়তো এখানে আসতে পারলাম আজকে। এখন কিন্তু দিন আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। মানে আগে যেমন একদম ঘুটঘুটে অন্ধকার হতে রাত 10টা বাজতো, এখন 9টা 15-20-র মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যায়। এই যে আমার ক্যালগেরি ডাউনটাউন দেখা যাচ্ছে দূর থেকে। গ্রামের প্রান্তর থেকে ফিরে এলাম শহরের কোলাহলে। আজকের মতো চললাম তাহলে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।